হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ৩ মাস পরে আজ আমি ভিডিও বানাচ্ছি। এই ৩ মাসের গ্যাপটা হলো এই জন্যই, কারণ মাঝখানে আমার বাচ্চাদের ফাইনাল এক্সাম ছিল। আর আমারও প্রিপারেশন চলছে। আমি লয়ে অ্যাডমিশন নিয়েছি। লয়ের ফার্স্ট ইয়ারের এক্সাম খুব তাড়াতাড়ি আমাদের হবে। সেই জন্য আমি টাইম পাইনি, কারণ একটা কেস স্টাডি করে তার ভিডিও বানাতে, তার এডিটিং করতে প্রচুর সময় লাগে। তো আমি মাঝখানে ৩ মাস আমি একটা গ্যাপ নিয়েছিলাম। তবে এই কেস স্টাডি করার টাইম না পেলেও আমি যখন লয়ের এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম, কিছু কিছু রিয়েল কেস সম্পর্কে যখন আমি স্টাডি করছিলাম, কিছুক্ষণের মধ্যে কয়েকটি কেস আমার চোখের সামনে ধরা পড়ে, যেটা আমার মনে হয় যে আমি আপনাদেরকে জানালে হয়তো আপনারা ফার্দার উপকৃত হবেন। আমি একদিন সাইবার ক্রাইম অফিসে গিয়েছিলাম, একটা কোনো কারণে আমার একটা। তো সেখানে গিয়ে আমি সেখানে বেশ কয়েকটি কেস দেখতে পাই। সেটা হচ্ছে ফার্স্ট একটা কেস ছিল, সেটা হচ্ছে যে একজন কোনো লিঙ্কে ক্লিক করেছিল, তার জন্য তার টাকা দুটো ব্যাংক থেকে, একটা লিঙ্কে ক্লিক করার জন্য তার দুটো ব্যাংক থেকে 50 করে 1 লাখ টাকা উইথড্র করে নেওয়া হয়েছিল। তো সেই মানুষটা সেখানে গিয়েছিল সাইবার ক্রাইম অফিসে, তার কেসটা পুলিশকে বলছিল। তখন আমি একটা বেঞ্চে বসে জাস্ট ওই কেসটা যখন শুনছিলাম, তখন আমার বেঞ্চের আমার পাশে আরও দুজন মহিলা বসেছিলেন। একজনের বয়স ধরুন এই 24 to 25 হবে, আর আরেকজনের বয়স হবে মোটামুটি ধরেন এই 40 to 42 হবে একজনের বয়স। তো আমি যখন তাদের সাথে যখন কথা বলি, তো প্রথমে যে আমি যে মহিলাটা যে একটু কম বয়সী ছিল তার সাথে যখন কথা বলছিলাম, তো সে একটু আমাকে ইতস্তত বোধ হলো কথাটা বলতে। তো আমি যেহেতু ওনার পার্সোনাল লাইফ আমি আর জানতে চাইলাম না, কিন্তু জানি না কী জন্য কী মনে হলো ওনার, উনি আমাকে একটু ডাকলেন, সাইডে ডেকে আমি বললাম যে আচ্ছা, কী ব্যাপার, আপনার কী কেস, আপনি কি বলবেন কিছু? তো বললেন যে হ্যাঁ, আমার মনে হলো যে আপনার সাথে শেয়ার করি, কারণ আমাকে না খুব একা ফিল হচ্ছে। কেন একা ফিল হচ্ছে? তো আমার এখানে আমার বাবা মা, আমার পাড়া প্রতিবেশী, আমি কাউকেই সাথে নিয়ে আসতে পারিনি। ইভেন আমার ফ্রেন্ডসদেরকেও বলতে পারিনি যে আমার সাথে একটা খুব বাজে কাজ হয়ে গেছে। কি বাজে কাজ হয়েছে? তো না, আমার যেই ছেলেটার সাথে যে আগে সম্পর্ক ছিল, সে বলল যে আমার যেই ছেলেটার সাথে আগে সম্পর্ক ছিল, যে বয়ফ্রেন্ড ছিল আমার, তো সে কি করেছে, তার সাথে এখন যেহেতু আমার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ চলছে, তো তার কাছে আমার কিছু ছবি ছিল, সে এখন ব্ল্যাকমেল করছে আমাকে যে তুমি যদি এই সম্পর্ক থেকে চলে যাও, তাহলে কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ফাঁস করে দিব। তো এই জিনিসটা নিয়ে তো আমি খুব সমস্যায় ছিলাম, কারণ আমার সেই ছেলেটার সাথে যে আমার রিলেশন আছে সেই ব্যাপারে আমার বাড়িতে কিংবা আমার ফ্রেন্ডসরা কেউই জানতো না। তো সেই জন্য আমি আজকে ওদেরকে বলতে পারিনি, আজকে আমাদেরকে সাথে নিয়ে আসতে পারিনি। তো আমি ভাবলাম যে সাইবার ক্রাইম অফিসে বললে হয়তো কাজ হবে। তো যাই হোক, সাইবার ক্রাইম অফিসে আমি গত 3 সপ্তাহ ধরে ঘুরছি। তো আজ আমাকে এখানে বসিয়ে রেখেছে এই জন্যেই যে সাইবার ক্রাইম টিম সেই ছেলেটার কাছে গেছে, তো ওনারা এসে আমাকে বলবেন ফাইনালি কী হলো। তো সেই কথা বলতে বলতে সেই মধ্যে সাইবার ক্রাইমের টিমের মধ্যে দুজন মেল পুলিশ অফিসার ছিল আর একজন ফিমেল পুলিশ অফিসার ছিল। দিয়ে তারপরেও তারা ওকে ডেকে পাঠালেন, বললেন যে ফাইনালি আমরা ছেলেটাকে যা বলার পুরো বলে এসেছি, সে আর কখনো তোমাকে এই নিয়ে ব্ল্যাকমেল করবে না। এই হলো 1 নাম্বার কেস। এবার 2 নাম্বার কেসটা, না এটা হলো 2 নাম্বার কেস। 1 নাম্বার কেসটা ছিল যে একটা লিঙ্কে ক্লিক করার পরে একজনের দুটো ব্যাংক থেকে 50 করে 1 লাখ টাকা উইথড্র করে নেওয়া হয়েছিল। আর সেকেন্ড কেসটা হলো যে ছেলেটা তাকে ব্ল্যাকমেল করছিল যে এই রিলেশনশিপ থেকে তুমি যদি সরে যাও, তাহলে কিন্তু আমি কিন্তু তোমাকে এই ছবিগুলোর দ্বারা কিংবা আমাদের যেগুলো চ্যাট রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে, সেগুলো দিয়ে কিন্তু আমি কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করব। এটা ছিল 2 নাম্বার কেস। এবার 3 নাম্বার কেসটা শুনুন। 3 নাম্বার কেসটা যখন ওই মহিলার সাথে আমি যখন কথা বললাম, তো তখন উনি আমাকে বললেন যে আমি এখানে এসেছি আমার হাজব্যান্ডের কেসের ব্যাপারে। তো হাজব্যান্ডের কেসের ব্যাপারে মানে কীরকম, মানে আপনার হাজব্যান্ডেরও কি কেউ টাকা উইথড্র করেছে, এরকম টাইপের ব্যাপার? তো উনি বলছেন যে না, আসলে ব্যাপারটা সেরকম নয়। তো কেমন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে ওনার হাজব্যান্ডের সাথে ওনার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। মানে ওনার হাজব্যান্ডের একটু বুঝতে পেরেছিলেন উনি যে টাকা পয়সা উড়িয়ে দেয়, সংসারের দিকে তেমন মন দেয় না, সবসময় মোবাইল নিয়ে বসে থাকে, হয়তো গেম খেলে, না হলে কি ভিডিও দেখে, কি করে, মানে এরকম টাইপের একটা ব্যাপার। বউ যদি মোবাইলে হাত দিতে যায় তো সঙ্গে সঙ্গে হ্যাঁ তুমি আমার মোবাইল চোবে কেন, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই মহিলারও দুটো মেয়ে পড়াশোনা করছে। তো মহিলাটা ভাবলো যে আমি আবার যদি বেশি কিছু ঝগড়া করি, কিছু করি, তো সামনে আমার দুটো বাচ্চা আছে, ফিউচার আছে।
তো এরপরে কি করলে মহিলাটা কি করে যে স্বামীকে বলে যে আমার দুটো মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে, তুমি দেখো কোনো কাজ করো, তাদের খরচা আছে। তো এবার তার স্বামী তাকে রিপ্লাই করে যে আমি কী করবো, আমার তো সেরকম ব্যবসা নেই, আমার যতটুকু পারছি আমি ততটুকু করছি, তো যাও তুমি কিছু হেল্প করো। তখন মহিলাটা ভাবলো যে আমার তো সংসার, আমার মেয়ে একটা এখন এইচএস পরীক্ষা দিচ্ছে, একটা মেয়ে আমার ক্লাস 9-এ পড়ছে, সেও কদিন পরে বোর্ডের এক্সাম দিবে, কদিন পরে হয়তো মেয়েদের বিয়ে দিতে হবে। তো উনি কিন্তু মহিলাটা কিন্তু তার বাবার বাড়ি থেকে কিছু সম্পত্তি পেয়েছিলেন। তো সেই সম্পত্তিটা বিক্রি করে মহিলাটার কাছে মোটামুটি 10 লাখ মতো টাকা ছিল। তো তিনি কি করলেন, তখন বললেন যে ঠিক আছে, তুমি যদি ভালো ব্যবহার করো, তোমার যদি সংসারের প্রতি তুমি যদি ভালো যদি মন যদি দাও, তাহলে আমি তোমাকে যেই টাকাটা আমার বাবার বাড়ি থেকে পেয়েছি আমি তোমাকে সেটা দিচ্ছি, তুমি ব্যবসাতে লাগাও, তুমি ভালো কিছু করো, তুমি ফ্যামিলির প্রতি মন দাও, কারণ মেয়েরাও আস্তে আস্তে বড় হচ্ছে, তাদেরও বিয়ে দিতে হবে। আর তুমি যদি এরকম করো তো একটা ফিনান্সিয়াল তো একটা ব্যাপার আছেই, তার সাথে একটা ফ্যামিলিগত একটা রেপুটেশনের ব্যাপার আছে। যখনই কোনো ছেলে যখন বিয়ের জন্য আসবে, যখন প্রস্তাব দিবে, তখন তো সে তো জানতে চাইবে যে তার বাবা কেমন, তার মা কেমন, তার ফ্যামিলির রেপুটেশন কেমন। তো এগুলো একটা রেপুটেশনের জন্য খারাপ লাগে, তো তুমি কিছু করো। তো বললো কি যে হ্যাঁ ঠিক আছে আমি করব। তো এই করে না টাকাটা রেখে দেয়, রেখে দিয়ে না ও কোনো ব্যবসাতে লাগায় না। আস্তে আস্তে তার জামা কাপড় এটা সেটা কেনা, তার যাকে বলে শো অফটা বেড়ে যায়। শো অফটা বেড়ে যাওয়ার পরে তো মহিলাটা তো খুব বলে যে আমি তোমাকে আমার বাবার বাড়ির টাকা এনে দিলাম, আমার কাছে আর কিছুই নেই, তোমাকে আমি দিলাম ভরসা করে, তুমি যদি এরকম যদি করো, তুমি যদি কিছু না করো তো কী করে হবে। এরকম করে দুজনের মধ্যে ঝগড়া হয়ে মহিলাটা কিন্তু তার বাবার বাড়িতে চলে যায়। তার বাবার বাড়িতে যাওয়ার পরে মহিলাটা সেখানে 2 মাস 3 মাস 3.5 মাস হয়ে যায়। এই কিন্তু মানে তার হাজব্যান্ড কিন্তু তাকে কিন্তু আর রাগও ভাঙাতে যায় না, তাকে মানিয়ে আনতেও যায় না, কিছু করতে যায় না, এরকম করে থেকে যায়। একদিন হঠাৎ করে তার মনে হয়েছে যে জানি না কেন আমাকে যখন ডাকছে না, আমার সংসার, আমারই টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ডকে দিলাম ব্যবসা করতে, তো আমি আর কতদিন বাবার বাড়িতে থাকবো, লোকেও খারাপ বলছে, তো আমি আমার সংসারে ফিরে যাই। এটা তো আর সময় না যে আমি নতুন নতুন বিয়ে হয়েছে রাগ করে বাবার বাড়িতে আছি, আমার দুটো মেয়ে আছে, তারা এসে কোথায় যাবে, তারা তো এসে আর তো নানির বাড়িতে থাকতে পারে না, মামার বাড়িতে থাকতে পারে না। এইভাবে মহিলাটা আবার তখন নিজের সংসারে কিন্তু ফিরে আসে। ফিরে আসার পর মোটামুটি 1 সপ্তাহ পর হঠাৎ করে রাত্রিবেলা খুব জোরে জোরে দরজাতে নক হচ্ছে, দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন, কী ব্যাপার। তো দরজা খুলে দেখে কিনা যে পুলিশ এসে পুরো বাড়িকে ঘিরে নিয়েছে। সেই রাত্রেই কিন্তু সে মহিলাটা কিন্তু দেখে যে তার স্বামীকে কিন্তু পুলিশ তুলে নিয়ে গেল। আর পুলিশ বলে যে ঠিক আছে আপনি সকালবেলা সাইবার ক্রাইম অফিসে আসেন। এবার মহিলাটা যখন সাইবার ক্রাইম অফিসে গেছে, পুলিশ তাকে যা বলল তাতে মহিলাটা শকড। মহিলাটা বুঝতে পারছে না যে সে কী করবে। পুলিশ তাকে বলল যে আপনি জানেন যে আপনার স্বামী কী করেছে? তো মহিলাটা বলছে যে না আমি তো কিছু জানি না, কী করেছে। তো সেখানে যেহেতু মহিলা পুলিশও ছিল, পুলিশ হলেও তো তাদের মধ্যেও তো একটা মানে একটা ইমোশন ব্যাপারটা বুঝতে পারছে যে একটা মহিলাকে তার স্বামী সম্পর্কে এরকম বললে তার কেমন লাগে। তো ঠিক আছে আপনি একটু বসুন, একটা চেয়ার দেওয়া হলো ওনাকে যে আপনি একটু বসুন, বসে আপনি ঠান্ডা মাথায় শুনুন। তো ঠান্ডা মাথায় এবার বলতে লাগলো পুলিশ যে আপনি কি জানেন যে এই কমাস ধরে আপনার হাজব্যান্ডের প্রচুর মহিলাদের সাথে সম্পর্ক রয়েছে, ফোনে ভিডিও কলে, আর এরকম করতে করতে কলকাতার এক মেয়ের সাথে তার একটা খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে যায়। আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই, কিন্তু মালদা জেলার। তো আপনার হাজব্যান্ডের একটা কলকাতার একটা মেয়ের সাথে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, তার কিছু ছবি আছে আপনার হাজব্যান্ডের কাছে। আপনার হাজব্যান্ড এখন টাকার জন্য ওকে সেই ছবি দেখিয়ে কিন্তু ব্ল্যাকমেল করছে। এইবার মেয়েরা নিরুপায় হয়ে সাইবার ক্রাইম অফিসে আমাদেরকে কেসটা জানিয়েছে, আর এই জন্যে আপনার হাজব্যান্ডকে তুলে আনা হয়েছে। মহিলাটা বিশ্বাস করবেন না, আমার সামনে পুরো কেঁদে ভাসিয়ে দিল যে এটা একটা এমন একটা মুভমেন্ট না আমি আমার বাবা মাকে জানাতে পারবো, কারণ আমি তাদের দেওয়া টাকাকে আমি পুরোপুরি তার হাতে তুলে দিয়েছি। সেই জানি না সেই টাকাটা আদৌ আর ওর কাছে আছে না, শেষ করে দিয়েছে না। আমি আমার মেয়েদেরকে বলতে পারছি এই ঘটনাটা, না আমি আমার কাউকে পাড়া প্রতিবেশীকে জানাতে পারছি, কারণ এরপর একটা রেসপেক্টের ব্যাপার। তো এই মুহূর্তে আমার খুব মানে অসহায় লাগছে যে মানে আমি কি করব বুঝতে পারছি না। আমি এতক্ষণ ধরে আমি এখানটায় ঠায় বসে আছি না খেয়ে, আমার মেন্টাল সিচুয়েশানও খুব একটা ভালো নাই, আমি বুঝতে পারছি না আমি কি করব। যাই হোক, পুলিশ হয়তো তার হাজব্যান্ডকে সাজা দিবে, যাই করবে,
কিন্তু তার তো একটা জীবনটা তার নষ্ট হয়ে গেল। তো এই কেসটা আমি আপনাদেরকে বলার আমার উদ্দেশ্য এটাই যে প্রত্যেকটি মেয়েকে সতর্কভাবে লাইফে চলা উচিত, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস, বিবাহিত মহিলারা যখন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের হাজব্যান্ডের চরিত্র এরকম, তাহলে সেই মহিলাটার যখন 10 লাখ টাকা এনে যখন তার হাজব্যান্ডের হাতে তুলে দিল, সেই টাকাটা তুলে দেওয়াটা ওনার ঠিক হয়নি। আমি এই ঘটনাটা আমি বলেছি ওনাকেও। ওই টাকাটা আপনার নিজের কাছে রাখা উচিত ছিল। আপনি নিজে কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতেন, নাই করতেন আপনি ব্যাংকে ফিক্সড করে দিতেন টাকাটা, আপনার অ্যামাউন্টটা চলে যেত না, থাকতো। বিশ্বাস সংসার করে সংসার করে এগিয়ে যাওয়াটা আমাদের ঠিক। তা বলে অন্ধবিশ্বাস করে চোখের সামনে আমি যখন দেখতে পাচ্ছি যে এখানটাতে আমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আমার বাচ্চাদের ভবিষ্যৎ আছে, সেখানটাতে আপনাকে সেই টাকাটা তুলে দেওয়াটা সেখানে ঠিক হয়নি। তো আমার এই কাহিনীগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে হয়তো আপনারা সাবধানে থাকবেন। 1 নম্বর জিনিস যেটা শুনলেন যে একটা লিঙ্কে ক্লিক করে দুটো ব্যাংক থেকে 50 করে 1 লাখ টাকা তুলে নিল, এখান থেকে আপনারা শিখতে পারলেন কোনো আননোন লিঙ্কে আপনারা কখনো ক্লিক করবেন না। অনেকে অনেক লিঙ্ক পাঠায়, দরকার নেই ক্লিক করার, কোনো দরকার নেই ক্লিক করার। কোনো ভিডিওরও লিঙ্ক পাঠাই, সেরকম যদি আপনার যদি মনে হয় ফিশি টাইপের কিছু মনে হয় যেখানে কিছু সন্দেহ আছে, দরকার নেই সেই লিঙ্কে ক্লিক করার। 2 নম্বর জিনিস হচ্ছে কারোর সাথে সেরকম আপনার যতই ক্লোজ বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, এমন কোনো আপনি ছবি তুলবেন না যেটা দেখিয়ে আপনাকে পরে সে ব্ল্যাকমেল করতে পারে। নাম্বার 3 হচ্ছে আপনি যখন আপনার সংসারে আছেন, আপনি সংসারের মানুষটাকে বিশ্বাস করুন, কিন্তু এতটাও বিশ্বাস করে নেবেন না যে আপনার জীবনটাকে সে ছারখার করে দিতে পারে। যখন আপনি দেখছেন যে আপনার সামনে যে মানুষটি রয়েছে তার আপনার প্রতি তার কদর নেই, কিংবা সে কি করতে পারবে না করতে পারবে আপনার মনের মধ্যে একটা আশঙ্কা আছে, অথচ যে আমার সংসারকে টিকিয়ে রাখতে হবে, লোকের চক্ষু লজ্জার ভয়ে আপনি এমন কোনো কাজ করে নেবেন না যেটা আপনার পুরো জীবনটাকে ডিস্ট্রয় করে দেয়। এখন যে ওই মহিলাটার স্বামী যে কাজটা করলো, আস্তে আস্তে হয়তো লোকে জানতে পারবে, তো ওর তো সম্মানে আঘাত লাগলোই। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হচ্ছে একটা অনেক বড় জিনিস। মানুষ যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আজকে মহিলাটা যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতো, তাহলে কিন্তু সে তার স্বামীকে ছেড়ে দিয়ে কিন্তু নিজের মতো করে তার জীবন কাটাতে পারতো, তার বাচ্চা কাচ্চাকে মানুষ করতে পারতো। সেই জন্য আমি প্রত্যেক মহিলাকে বলবো যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আপনারা চেষ্টা করুন। যেই হোক না কেন, যতটুকুই রোজগার করুন না কেন, আপনি 100 টাকা 50 টাকা যাই রোজগার করুন না কেন, চেষ্টা করুন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।